আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনারটি আয়োজিত হয়েছে সাজিদা ফাউন্ডেশন এবং সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক সমন্বিতভাবে। আজকের ওয়েবিনারটির আসলে উদ্দেশ্যটা কি, কেন আমরা আসলে সবাই একত্রিত হয়েছি? আমরা যদি আসলে নিজেদেরকে একজন আলাদা ব্যক্তি হিসেবে ভেবে দেখি যে আমাদের প্রতিদিনের জীবনধারা পদ্ধতিটা আসলে কি। আমরা কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একই মানুষ, একটা মানুষই বিভিন্ন রোল প্লে করে যাচ্ছি, নানা রকম ভূমিকা পালন করে যাচ্ছি, এবং যার বড় একটা সময় আমরা পার করছি আমাদের কর্মক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রের জায়গাটা নিয়ে যদি একটু ভেবে দেখি যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের আসলে ওয়ার্ক লাইফ বা প্যাটার্নটা আসলে কেমন। আমরা কিন্তু কোথাও না কোথাও নিজেকে প্রমাণ করার জন্য, কিছু না কিছু অর্জন করার জন্য সব সময় কিন্তু একটা রেসের মধ্যে আছি। আমাদের নিজেদের একটা এক্সপেকটেশন আছে, অর্গানাইজেশনের আমাদের কাছ থেকে একটা এক্সপেকটেশন থাকছে, আমাদের সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ করতে হচ্ছে, অনেক ডেডলাইন মেট করতে হচ্ছে, এটার জন্য হয়তোবা আমাদের অনেক লং আওয়ার কাজ করতে হচ্ছে। তো সব মিলিয়ে আমরা কি দিন শেষে মানসিকভাবে ভালো থাকছি, নাকি আমরা নানা ধরনের ওয়ার্ক স্ট্রেস ক্যারি করছি? এবং এই স্ট্রেসগুলোকে আমরা কি আসলে আমাদের ওয়ার্ক প্লেসেই রেখে যেতে পারছি, নাকি আমরা আসলে আমাদের সাথে ক্যারি করে আমাদের ঘর পর্যন্ত নিয়ে যাচ্ছি, যার হয়তোবা একটা প্রভাব আমার পরিবারের উপরে, আমার কাছের সম্পর্কগুলোর উপরে পড়ছে। হয়তোবা আমরা অনেকেই খুব চমৎকার ভাবে পারছি, অনেকেই হয়তোবা পারছি না। যারা আসলে পারছি না তাদের ক্ষেত্রে আমাদের কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হতে হচ্ছে, মানসিকভাবে আমরা কেমন থাকছি, বা আমাদের পরিবারের মানুষগুলো কেমন থাকছে, আমাদের সম্পর্কগুলো কেমন থাকছে, সেই বিষয়টিকে আমরা আসলে খেয়াল করছি কিনা, বা সে ব্যাপারে আমরা সচেতন কিনা। আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করার জন্য আমরা একত্রিত হয়েছি এখানে। আমি সাদিয়া সুলতানা, মেন্টাল হেলথ কোঅর্ডিনেটর, সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আছি আপনাদের সাথে, এবং আমাদের অভিজ্ঞ প্যানেলিস্টরা আছেন। আমাদের সম্মানিত প্যানেলিস্টদের কাছ থেকেই আসলে আমরা আজকে জানবো যে কিভাবে আসলে আমাদের এই ওয়ার্ক স্ট্রেস গুলো আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলছে, এবং এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি, যেটি আসলে আজকে আমাদের ওয়েবিনারের মূল বিষয় আলোচনার। এবং কেন আসলে এটিকেই আসলে বিষয় রাখা হয়েছে, প্রতি বছর কিন্তু মানসিক স্বাস্থ্য দিবসে একটা না একটা দিককে ফোকাস করা হয়। এবার কিন্তু গুরুত্ব আরোপ করাই হয়েছে ওয়ার্ক প্লেসের মেন্টাল হেলথ ওয়েলবিংটা নিয়ে। তো আমরা আসলে সবাই একত্রিত হয়েছি সাজিদা ফাউন্ডেশন এবং সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের উদ্যোগে এই ওয়েবিনারে, যেন আমরা একটা ওপেন ফোরামে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতে পারি। তো আলোচনার যাওয়ার আগে আমাদের যারা আসলে সম্মানিত প্যানেলিস্ট আছেন, এক এক করে যদি তাদেরকে একটু পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে আছেন ডক্টর মেহজাবিন হক, যিনি ঢাকা ইউনিভার্সিটির এডুকেশনাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর এবং ডিরেক্টর, স্টুডেন্ট কাউন্সিলিং অ্যান্ড গাইডেন্স অফিসার। তিনি একাডেমিশিয়ানের পাশাপাশি একজন সাইকোলজিস্ট। তিনি দীর্ঘ 25 বছর এবং তারও বেশি মেন্টাল হেলথ ফিল্ডে আসলে ডেডিকেটেডলি তার ভূমিকা রেখে যাচ্ছেন। এবং অবশ্যই এটা না বললেই না, বাংলাদেশের মেন্টাল হেলথ ফিল্ডে মেহজাবিন ম্যামের ভূমিকাটা আসলে অনেক বড়, আসলে তাদের অবদানটা অনেক বড় এখানে। আমাদের সাথে আছেন খন্দকার শাবাবা ইসলাম। শাবাবা আপা কাজ করছেন সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকে। তার স্পেশালাইজড এরিয়াটাই হচ্ছে ফ্যামিলি এবং ম্যারেজ থেরাপি, যেই বিষয়টা আসলে আজকে আমাদের ওয়েবিনারের মূল আলোচনার সাথে খুবই রেলেভেন্ট। এবং আপা আসলে এই বিষয়টি নিয়েই পড়াশোনা করেছেন ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে মাউন্ট সেন্ট ম্যারিস ইউনিভার্সিটিতে, এবং 5 বছরের বেশি সময় ধরে আপা কাজ করছেন এই ফিল্ডে। আমাদের সাথে আরো আছেন রাজীব মাহমুদ। ভাই আসলে এখন বর্তমানে কাজ করছেন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে, ব্যাটে। ভাই আসলে একটা লম্বা সময় কাজ করেছেন সাজিদা ফাউন্ডেশনে এবং মেন্টাল হেলথ টিমে আসলে একটা বড় অবদান রেখে গিয়েছেন। ভাই বিভিন্ন আইএনজিও তে কাজ করার পাশাপাশি সাজেদারও বিভিন্ন সেক্টরে কাজ করেছেন বিভিন্ন প্রোগ্রামে। এবং যেহেতু সাজেদাতে মেন্টাল হেলথ টিমে ভাই ছিলেন, তার কিন্তু ইন্ডাস্ট্রির সাথে, ওয়ার্ক প্লেসের সাথে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার একটা খুবই ভালো অভিজ্ঞতা রয়েছে। তো ভাইয়ের কাছ থেকে আসলে আমরা অনেক
একদম রিয়েল লাইফ সিনারিও গুলো দেখতে পারবো, ওয়ার্ক প্লেসে জানতে পারবো আজকে। আপনাদেরকে আরেকবার আসলে স্বাগত জানাচ্ছি আজকের ওয়েবিনারে, এবং আপনাদের মূল্যবান সময়টা আমাদেরকে দিচ্ছেন আজকে এই আলোচনার জন্য। এবং আমরা এই ওয়েবিনারটিতে আসলে বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে আপনাদের কাছ থেকে বিভিন্ন দিক নির্দেশনাগুলো আমরা জানবো, এবং আসলে চাইবো যে আমরা যেন এই তথ্যগুলো, এই অভিজ্ঞতাগুলো, এই দিক নির্দেশনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। তো আমার আসলে সবার কাছে প্রথমে একটা কমন কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে আপনাদের অভিজ্ঞতার জায়গা থেকে, যে যার জায়গা থেকে আসলে আমাদেরকে যদি একটু একটু বলেন যে কিভাবে আসলে এই ওয়ার্ক স্ট্রেসটা আমাদের পার্সোনাল লাইফে প্রভাব ফেলে, এবং এর ফলে আসলে কনসিকুয়েন্সেস গুলো কি হয়। তো এই প্রশ্নটা আসলে প্রথমে আমরা একটু জানতে চাইবো মেহজাবিন ম্যামের কাছে, তারপরে এক এক করে আমরা সবার কাছে আসবো। ম্যাম, আপনি যদি আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু বলেন। থ্যাংক ইউ সাদিয়া তোমার প্রশ্নের জন্য। আমি নিজেও যেহেতু একজন ওয়ার্কিং ওম্যান, সো ফ্যামিলি ম্যানেজ করা এবং বাইরের দায়িত্বশীল কাজগুলো সম্পূর্ণ করা, সো এই দুটোর মধ্যে ব্যালেন্স রক্ষা করা অ্যাকচুয়ালি খুব টাফ হয়ে যায় কখনো কখনো। সো সাপোর্ট অ্যাকচুয়ালি দুপাশেরই লাগে। আমার কর্মক্ষেত্রের একটা সাপোর্ট লাগে ওখানে যারা আছেন, এবং আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সাপোর্টটা লাগে। সো অভিজ্ঞতার কথা বলতে যে, যখন তুমি জিজ্ঞাসা করলে যে অভিজ্ঞতা, তো আমি জাস্ট বলি আমার আজকের আজকের কিছুক্ষণ আগের কথা বলি। আমার ডিপার্টমেন্টে রিসার্চ প্রেজেন্টেশন চলছে। সো দুটো মাস্টার্স প্রোগ্রামের রিসার্চ প্রেজেন্টেশনে আমাদের লম্বা সময় যাচ্ছে, বিকেল হয়ে যায়, এবং পাশাপাশি একটা সিলেকশন বোর্ড ছিল। সো এটা আমার চলছে আজকে 3 দিন ধরে। তো খুব ব্যস্ত থাকছে, বাসায় আসলে খুব কম সময় দিতে পারছি। তো আজকে যখন আমি বাসায় ফিরলাম সন্ধ্যার আগে আগে, তো বাসায় ঘরে ঢোকার পর আমার হাজব্যান্ড আজকে বাসায় একাই আছে, বাসার অন্যান্য লোকজনরা একটু বাইরে গেছে। তো সে একা আছে, লোনলি ফিল করছে, এবং এরকমই যাচ্ছে প্রতিদিন। তো সে আমাকে বললো, আবার কখন বের হচ্ছ? কারণ এর আগে মানে এরকমই যাচ্ছে। তো আমি আমি বুঝেছি তার আনমেড নিডটা কোথায়। হ্যাঁ, তো আমি আবার একটু ফান করে বললাম যে আমি বাসায় একটু থাকতে চাচ্ছি, বাসায়ও কি থাকতে দিবে না? হুম, রাগ করে না, একটু ফান করে বললাম। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যখন আমরা ওয়ার্ক প্লেসে আমরা অনেক বেশি আহ আমাদের সময় যাচ্ছে, এবং লটস অফ রেসপন্সিবিলিটিস নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় তো আমরা একদম ফিজিক্যালি মেন্টালি এক্সস্টেড হয়ে বাসায় আসছি। তাহলে আমাদের যে ব্যাটারিটা, সেটার চার্জ প্রায় শূন্যের দিকে চলে আসে। কিন্তু এনি কাইন্ড অফ রিলেশনশিপ, সেটা কিন্তু নার্চারিং দরকার। হুম, এবং প্রত্যেকটা মানুষ, তুমি যেরকম বলছিলে যে প্রতিষ্ঠানের কাছে এক্সপেকটেশন, প্রতিষ্ঠানের নিজের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, এরকম প্রত্যেকের কিছু এক্সপেকটেশন আছে। সেই এক্সপেকটেশন গুলা কিন্তু আমাদের বাসার ভেতরের লোকজনের কাছেও আছে, কারণ তারা আমাদের আপনজন, তারা আমাদের কাছের মানুষ। সো এই যে রিলেশনশিপের যে নার্চারিং এর ব্যাপারটা, সেটা অনেক সময় ব্যাহত হয়। কি হচ্ছে তখন, আমাদের ধৈর্যটা কমে যায়। হ্যাঁ, বাসায় এসে আমাদের মন চায় রেস্ট নিতে, কিন্তু বাসায় যদি ওলটপালট কিছু দেখে, মানুষ কিন্তু তখন সেটাতে রিয়াক্ট করে। করার কথা, উই আর সাপোজ টু রেসপন্স, কিন্তু আমরা রেসপন্স না করে আমরা সেখানে রিয়াক্ট করে থাকি। অর্থাৎ কাছের মানুষের এক্সপেকটেশন গুলো আমরা ফুলফিল করতে পারি না। আনমেট কিছু ইমোশনাল নিড থেকে যায়, আনঅ্যাড্রেসড ইস্যুস থেকে যায়, যে ঠিক আছে বলবোই না, হয়তো টু টায়ার্ড, কিংবা ছেড়ে দিলাম। এভাবে করতে করতে দেখা যাচ্ছে যে অনেক ইস্যুস গুলা যেটা অ্যাড্রেস করা দরকার ছিল সেগুলি হয়নি। সো ফলশ্রুতিতে দেখা যায় যে একটা গ্যাপ তৈরি হয় অনেক সময়। সো একজন আরেকজনকে ভুল বোঝার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, এবং আমরা আমাদের এই
অসন্তুষ্টি গুলা আমরা কিন্তু নানাভাবে আমাদের নানা কথার মাধ্যমে সেটা উপস্থাপন করে থাকি। যেমন একটা কমেন্ট করলাম, রিমার্ক করলাম, কিংবা আমরা ওই যে ব্লেম আদার্স এর যে বিষয়টা, আমরা কিন্তু ওইদিকেও চলে যাই যে এইগুলির জন্য তুমি দায়ী, তোমার জন্য হচ্ছে, তুমি মনোযোগী না, তুমি খেয়াল করো না। হ্যাঁ, মা ছেলেকে বলছে, ছেলে মাকে বলছে। তো এই ব্যাপারগুলা কিন্তু তখন হতে থাকে। পরে আবার বলবো। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম খুবই চমৎকার করে একদম পার্সোনাল লাইফের সাথে রিলেট করে আসলে আহ কোন বিষয়গুলো ঘটে খুবই স্পেসিফিক করে বললেন। তো এরপরে যদি আসলে একটু সাবাবা আপার কাছে আসি, তারপরে রাজীব ভাইয়ের কাছে আসবো। Thank you, Dr. Mehajabi. And I think that was very insightful. I really liked how you put it. And I think I can also share a little bit of personal experience in the sense that working with people, dealing with emotions and dealing with people on a daily life is such a hard aspect. And especially when we're working long hours, that in itself takes so much energy from us that I think even when we do go home, we're so emotionally withdrawn. I think that does happen where if people are talking to you, what happens is that your mind is somewhere else. You're not communicating. You're kind of like not even feeling what they're feeling. So I guess the empathy that we do use with the workforce or when we're working, we might not have that for personal relationships. And what happens is that's when the distance starts growing, right? Like people don't feel like you're emotionally connecting with them. You're probably giving one word answers when you might want to elaborate. So that emotional withdrawal comes in and people start thinking that you don't care about them. So one of the things that I have noticed that as, when things get stressful, for me, I tend to just kind of go in my room because I just don't have the energy anymore. I'm emotionally drained. I stay with my daddy, I stay with my parents, and they do want to connect at the end of the day, and they want to know about my day, but I'm so tired that all I have for them is to say hi, how are you, and then I leave. So most of the times what I've heard from my family is that oh, তোমাকে তো পাওয়াই যায় না, তুমি তো বাসায় থেকেও তুমি বাসায় নাই, right? So those are one of the things that I've noticed, and yes, I do try, but I'm so tired that emotionally withdrawing from my family, or I would say like if people are married or they have partners, that just gives you that whole disconnect because you're not connecting with them at that level. And the other thing that I would say is that the physical absence, stress means your immune system is getting compromised. So I've noticed personally that I'm getting sick a lot more. I get the flu comes in, আমার জ্বর হচ্ছে, আমার গা match করতেছে. And when that happens, I also don't want to, let's say we make plans to go out for dinner. I'm saying, no, I cannot go because I'm just really tired, or I don't want to, socialize with people. So even that, I'm not giving time to my family. And my daddy would tell me like, oh, আমি তো 82 years old and আমাকে দেখো আর তোমাকে দেখো, I'm a lot fitter than you are. So the comments do come in, family is trying to reach out, but I think because of stress, we're not receiving them either. So that's one of the things I feel like stress does, and that takes an impact on relationships as well. অনেক ধন্যবাদ আপা, মানে চমৎকার করে আসলে পয়েন্ট আউট করেছেন আপনি বিষয়গুলো, যে আসলে যে লেভেল গুলো দেয়া হয়, যে স্টেটমেন্ট গুলো আসলে অন্যদের থেকে আমাদের দিকে আসে, মনে হচ্ছিল আমি নিজেও খুব রিলেট করতে পারছি, যে আমিও বাড়ি ফেরার পরে এই ধরনের অনেক কথা আসলে শুনি। আসলে এটার থেকে আসলে বোঝা যায় যে আমাদের সবারই জীবনে কিন্তু এই জিনিসগুলো ঘটছে। আমরা আসলে ওয়ার্ক স্ট্রেসের কারণে আমরা কিন্তু ফ্যামিলির সাথে কানেকশনটা কোথাও না কোথাও লুজ করছি। সো রাজীব ভাই, এবার আপনার কাছে একটু আসবো, যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটু আমাদেরকে বলতেন। Well, thank you, Sadiapa, for giving me the floor. And Mezamin ma'am and Shababa has spoken a lot and mostly covered all of the agendas that typically comes in. But এটার সাথে আমি জাস্ট আমার নিজের দুইটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, যেহেতু পার্সোনাল এক্সপেরিয়েন্সের লিঙ্ক করা হচ্ছে। সো আমিও যখন আমার ক্যারিয়ার শুরু করেছিলাম, আই ওয়াজ আনম্যারিড, তারপরে একটা জায়গায় কাজ করতাম, দেন ওখানে ফার্স্ট জব এন্ড ওয়ার্ক ওয়াজ লাইক 9 to 9 p.m. or 10 p.m. So it's like 11 hours, 12 hours. And then I got married. তারপর তো একটা রেসপন্সিবিলিটি আসে, টাইম অ্যালোকেশনের ব্যাপার আসে। তো তখন যে আসলে জিনিসটাকে হিট করেছিল যে অ্যাকচুয়ালি যে ওয়ার্ক স্ট্রেসটা কতটা পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট আনে, এটা একটা বড় একটা জিনিস যেটা আমাদের সবারই একটা না একটা সিচুয়েশনে পড়লে আর কি আমরা এটা ফেস করতে হয়। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, যে আমি রিসেন্টলি আমার ওয়াইফকেও দেখছি, শি ইজ আ টিচার।
at a school, and I'm seeing her doing the work from সকালে যাচ্ছে ভোরবেলা যাচ্ছে, like going out at perform at 6:37, then coming back around 3 or 4, then bringing back like lots of copies from the school বাসায় এসে, and then going back to copy checking and everything. So আমারও হয়তো বা মাঝে মাঝে বলা হয়ে গিয়েছে যে তোমার তো ওইদিকেই সময়, আমার জন্য সময় কোথায়, হয়তো বা চলে আসে একটা টাইমে যে, রাইট? কিন্তু জিনিসটা হচ্ছে কি যে মেজারমেন্ট ম্যাম যেটা বললো যে নার্চারিং ইন রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড সাপোর্টিভ নেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটার সাথে আমি আরেকটা জিনিস যেটা অ্যাড করবো সেটা হচ্ছে গিয়ে যে সবারই কিছু না কিছু রেসপন্সিবিলিটি থাকে টুয়ার্ডস আ হাউস হোল্ড, টুয়ার্ডস ইন্ডিভিজুয়াল রিলেশনশিপ, যেটা আমাদের জন্য খুবই প্রায়োরিটি হয়ে দাঁড়িয়ে যায় একটা পর্যায়ে। সো সারাদিনের ওয়ার্ক স্ট্রেসের পরে পার্সোনাল রিলেশনশিপে ইম্প্যাক্ট আনার জন্য আমাদের কি ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, যেমন আমার ক্ষেত্রে মাঝে মাঝে হয়ে যায় যেটা হচ্ছে কি যে ইফ আই হ্যাভ টু ব্রিং সামথিং হোম, যদি আমার কিছু আনতে হয় বাসার জন্য, বা আমার কোনোটা কিছু বাসার কাজ করার থাকে, হয়তো আমি সারাদিনের স্ট্রেসের পরে আমি ভুলে গেলাম, মাথায় ছিল না, অথবা আমার কিছু একটা আনার কথা, ওরকম বেশ কিছু ইস্যুস। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম আর কি, যে ইটস অ্যাবাউট দ্য রিলেশনশিপ বন্ডিং, নার্চারিং, কমিউনিকেশন ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, অ্যান্ড ওটার সাথে সাথে ইটস অলসো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রেসপন্সিবিলিটি অফ ইন্ডিভিজুয়ালস, যে একজনের বাসার রেসপন্সিবিলিটি আরেকজনের ইন্ডিভিজুয়াল লেভেলের রেসপন্সিবিলিটি, আরেকজনের ফ্যামিলি লেভেলের ইন্টারাকশন রেসপন্সিবিলিটি, কারণ আমাদের এক একজনের রেসপন্সিবিলিটি টুয়ার্ডস এক এক ইন্ডিভিজুয়ালস অফ আ হাউস হোল্ড ইজ ডিফারেন্ট, সবার এক্সপেকটেশন ডিফারেন্ট। এই ওয়ার্ক স্ট্রেসের কারণে আমরা ভুলে যাই মাঝে মাঝে যে এক একজনের রিকোয়েস্ট, এক একজনের ডিমান্ড, এক একজনের রেসপন্সিবিলিটি এবং এক্সপেকটেশন ইজ ডিফারেন্ট, যেটা আমার মনে হয় ইজ এ কি ফ্যাক্টর, যেটা হচ্ছে কি আমাদের পার্সোনাল লাইফের মধ্যে আমাদের ওয়ার্কিং স্ট্রেসটা খুবই ইম্প্যাক্ট চলে আসে একটা টাইমে। যে জি। অনেক ধন্যবাদ রাজীব ভাই। আসলে আপনাদের কাছ থেকে কথাগুলো এক জায়গায় করলে আসলে যদি বলি যে কোথাও না কোথাও আমরা সবাই কিন্তু ফিল করছি, আমরা যে যে প্রফেশনাল কাজ করছি না কেন আমরা কিন্তু ফিল করি যে আমিও যেহেতু একজন মানুষ, দিন শেষে আমার আসলে মেন্টাল হেলথ স্টেটটা যেমন থাকে তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমার অন্য রিলেশনশিপগুলোর উপরে, বা যেটা প্রথমেই বলছিলাম যে আমার তো আসলে অনেকগুলো রোল আছে, আমি তো মাল্টি ডাইমেনশনাল একজন মানুষ, অনেক ডাইমেনশন আমাকে কাজ করতে হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ওয়েভটা গিয়ে হিট করছে কোথাও না কোথাও। অনেক ধন্যবাদ। এইবার আসলে যেই প্রশ্নটা আমি আহ, জানতে চাইবো সেটা হচ্ছে সাবা বাবার কাছে একটু প্রথমে আসবো, যে যেমন মেহজাবিন ম্যামের কথা থেকেও কিন্তু প্রথমেই আসছিল যে আমরা যখন আসলে পার্টনারের কথা বলছি বা হাজবেন্ড ওয়াইফের কথা বলছি, যে আসলে বা পরিবারের কথা বলছি, যে মানে আমরা আসলে একজন আরেকজনের প্রতি সাপোর্টিভ হওয়াটা খুবই জরুরি। তো যখন আসলে আমরা বুঝতে পারছি যে আমাদের হয়তোবা ফ্যামিলির কেউ একজন আসলে খুবই লোডেড বা সে খুবই স্ট্রেসড, ওয়ার্ক স্ট্রেসে আছে, তখন হয়তোবা মানে অ্যাজ এ কাপল অর অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমরা আসলে কিভাবে একজন আরেকজনের প্রতি সাপোর্টিভ হতে পারি, মানে হোয়াট কুড বি দ্য পসিবল ওয়েজ, হোয়াট ডু ইউ থিঙ্ক? Okay. So there are a few ways, and I won't say everything, but I think one of the things that I really, really feel is very important to basically make sure that, you know, your partner or your family member does feel supported. I would say that sometimes it's just, you know, you have to listen without judgment, you know. So as a partner or a family, I would say that instead of trying to fix the problem, you know, when they tell you about their day, instead of trying to give them solutions, just sit there, play the therapist, right? Just kind of listen to what they're saying. Maybe ask relevant questions to so that they can just vent it out to you, you know. You don't always have to be like, oh, give me a solution. That if they're not asking for it, just listen to it. You know, that feels a lot better because they're like, okay, at least I have that attention. You know, my partner, or I have someone as a support in my family that I can go to when I am stressed out. So that's one of the things is like, as a family person, all you have to do is just sit there and ask them about their day and kind of just let them talk. You don't always have to go and jump to a solution. A few more things that they could do is maybe even ask them like, let's go for a walk, you know, together. Let's go for a walk. I'm about to, you know, we can meditate together, maybe activities. Tomar 30 minutes time আছে, so চলো আমরা যদি কোথাও হাঁটতে যেতে পারি, or তোমার 30 minutes time আছে, আমরা চলো একটু ছাদে যেয়ে বসে আমরা চা খাই, মানে something in a meaningful way that maybe আমরা এই 30 minutes কথাও না বললাম, but we can do something that is completely different from what the work what you were working for, or whatever the case is. Maybe even, I don't know, like talk about boundaries. Let's say you're also a working professional, or যে এমনি যদি থাকে যে কথায় কথায় আমরা কিভাবে তুমি বাউন্ডারি সেট করা যায়,
কোনো like মানে বলা না যে ও তোমার বাউন্ডারি সেট করতেই লাগবে, but more in terms of like okay like আমি আমার ওয়ার্ক স্পেসে this is I manage time this way, maybe this is something you can try, not saying that you have to try, just like একটা banter, maybe হয়তো বা the partner or the family member does not know what boundaries are or is very hard to set the boundaries, so maybe giving examples of what boundaries could look like and having that conversation could help them as well to understand, oh, maybe I can try it. Not something that you have to do, but maybe I can try it. So it's all about having that conversation, being able to have that conversation, without judgment, have open conversations, even check-ins, maybe throughout the day, just send out a text. You know that, someone is having a hard time or they're having a hard day, just a check-in. Oh, I just want to check in. Did you eat? How is your day going? These little meaningful things could also help them understand that, oh, I have someone who cares, someone who knows that I'm going through a difficult time. And maybe it could help them mitigate something, like when they come back, they feel better to come back. They come back to a home, One of the things I know maybe it's a little bit unfair is that understanding that this person is under a lot of stress. So maybe creating an environment where you might, if you're not as stressed, maybe taking some more responsibilities, like, okay, বাসায় এসে I'll maybe, take out the trash. তোমার আজকে trash নিতে লাগবে না, maybe I'll do that. Or তোমার dishes করতে লাগবে না, maybe I'll do the dishes today. Kind of like taking the load off where ওরা কাজ করে আসছে and it's really, really late. You don't have to do all of that. Today is one of those days that I take those chores on myself. So little changes can go a long way when it comes to basically understanding that this person is stressed out, and এইভাবে I can help them out as well. খুবই চমৎকার আসলে কিছু পয়েন্ট এখানে উঠে এসেছে, মানে আপার কথা থেকে আমি যদি একদমই স্পেসিফিক করে কয়েকটা পয়েন্ট বলি, যেমন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে বিং নন জাজমেন্টাল। Yes. তো আমরা আসলে খুব বেশি মানুষকে সাহায্য করতে চাই এবং পরামর্শ দিতে আসলে আমরা মানে অভ্যস্ত, যে আমরা মনে করি যে পরামর্শ দিলেই আসলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটু নন জাজমেন্টাল থেকে একটু এমপ্যাথেটিক হয়ে আসলে তার পাশে থেকে তাকে আসলে এমনিতে কথা না বলেও সাহায্য করা সম্ভব। এবং পাশাপাশি আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে বাউন্ডারি সেটিংটা, যে আসলে আমি নিজেও একটা বাউন্ডারি সেট করব যে আমি আসলে কতটুকু বাউন্ডারি ক্রস করব, বা আরেকজনের বাউন্ডারিটা ভিতরে আসলে আমি কতটুকু যাব, সেটা আসলে আমার বোঝাটা খুবই জরুরি আসলে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। Boundaries in general should be set. Everybody has boundaries, right? Yes. But having that, sometimes understanding the boundaries, because we want to work, we want to please people, that people pleasing sense is there. Sometimes we forget about our boundaries. So maybe just kind of initiating that conversation that boundaries are important, not only just in relationships, but যদি work-এও যদি একটু করা যায়, it could help us a long way as well. একদমই, খুবই খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় এটা, যে প্রত্যেকটা জায়গায় আসলে একটা বাউন্ডারি সেট করা, নিজেরও এবং অন্যের দিকেও আসলে আমি কতটা ওই বাউন্ডারিটা ক্রস করে আমি আসলে তার দিকে যাব। অনেক ধন্যবাদ। এরপরে দ্বিতীয় প্রশ্নটা, যেহেতু আমরা আসলে পরিবারের দিকেই যাচ্ছি, পরিবার নিয়েই কথা বলছি, তো আমরা আসলে খুবই এটা সবাই এখন বুঝি যে আমাদের পরিবারে যখন বাবা মায়ের ভিতরে সম্পর্কটা মানে ভালো বা খারাপ যেটাই হোক না কেন, তার কিন্তু একটা প্রভাব সন্তানদের উপরে পড়ে, শিশুদের উপরে কিন্তু কন্টিনিউয়াস পড়ে। তো বাবা মায়ের ভিতরে যদি সম্পর্কটা খুব সুন্দর বা হেলদি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার একটা প্রভাব শিশুর ডেভেলপমেন্টে, তার মেন্টাল হেলথে কিন্তু কন্টিনিউয়াস পড়ে। তো মেহজাবিন ম্যামের কাছে আসলে একটু জানতে চাইবো যে এই যে বাবা মায়ের ওয়ার্ক স্ট্রেসটা, বা এই ওয়ার্ক স্ট্রেসটা যে এনভায়রনমেন্ট আসলে বাসায় তৈরি করছে, আসলে এটার প্রভাবটা আসলে শিশুদের উপরে কতটা পড়ে, এবং বাবা মা আসলে কিভাবে এই যে নিজেদের ওয়ার্ক স্ট্রেসটা এটাকে নিজেরা মিটিগেট করে তার সন্তানদের জন্য একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে, এটি একটু ম্যামের কাছ থেকে জানতে চাইবো। থ্যাংক ইউ। আমরা কাজ করি অথবা না করি, মানে এন্ড অফ দ্য ডে কিন্তু আমাদের সবাইকে ঘরে ফিরতে হয়। সো ঘরটা হচ্ছে আমাদের সবচেয়ে শান্তির জায়গা, কারণ ওখানে আমি আমার মতো হতে পারি। আমি আমার ঢিলেঢালা আরামদায়ক যেমন পোশাক পরতে পারি, আমি কিন্তু আমার মতন ফিলিং, অ্যাটিটিউড, আমার মতন বসা, খাওয়া, শোয়া সবই আমি করতে পারি। সো যখন প্যারেন্টস, স্পেশালি বোথ প্যারেন্টস কিংবা একটা প্যারেন্ট হলেও, যে জায়গাটা বাবা মা হিসাবে তাদের কিন্তু একটা রোল থাকে তার বাচ্চাদের কাছে,
সো দিনের জাগ্রত সময় বেশিরভাগ সময়টাই কিন্তু অফিসে কাটাচ্ছে, তাই না? আর্লি মর্নিং এ চলে যাচ্ছে, বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে। সো এন্ড অফ দ্য ডে যখন সন্ধ্যা হয়ে গেছে বা রাত হয়ে গেছে তখন বাসায় ব্যাক করছে। এখন বাসায় ফিরে স্ট্রেসটা নিয়ে যদি ঢুকে, ও বাসায় ঢোকান বাচ্চার খাওয়াতে হবে, খেলো কিনা, পড়াশোনা করলো কিনা, হোমওয়ার্ক করলো কিনা, আর স্কুলের ব্যাগ করাতে হবে, রাতের খাওয়ার আয়োজন করতে হবে, আই নো এই চিন্তা ভাবনাগুলো আমাদের মধ্যে থাকে। কিন্তু কথা হচ্ছে এটার প্রেশারটা আমরা বাচ্চাদের উপরে ফেলছি কিনা। বাচ্চাদেরও কিন্তু একটা এক্সপেকটেশন দেখে, ডে লং তারা বাবা মার সান্নিধ্য পায়নি, এখন তারা পাবে। সো এইটা আসলে কোয়ালিটি ফুল করার দরকার। কি করতে পারে ওই মিটিগেট করার জন্য যেই জায়গাটা, সেটা হচ্ছে বাসায় ঢোকার আগেই একটা মেন্টাল প্রিপারেশন নেওয়া, যে আমি বাসায় কি করব, ধুমধাম এই কাজ ওই কাজ শেষ করব। ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস উইল বি দেয়ার, বাট ইট ইজ মোর ইম্পর্টেন্ট যে কিভাবে অ্যাকচুয়ালি আমি সেগুলি করছি। সো এক্সপ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। যে কারণে আমি সাজেস্ট করি যে তারা যদি নিজেকে একটু কাম রিল্যাক্সড করে তারা যেন বাসায় ঢোকেন। সো অফিসের গাড়িতে আসছেন যারা, তারা চাইলে কিন্তু আমি জানি ওখানে একটা ছোট্ট ন্যাপ নিতে পারে, ওখানে একটু ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, যেটা তাকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি তাকে একটা কাম স্টেট এনে দিবে। দ্য মোমেন্ট সে স্টেপিং করছে তার বাসায়, সে কিন্তু নিজেকে এই কথাগুলো বলতে পারে যে আই উইল লিভ অল মাই ওয়ার্ক স্ট্রেস ফর দ্য মোমেন্ট। ইয়েস, হয়তো ঢুকে কিছু অ্যাসাইনমেন্ট আছে, কাজ করতে হবে, রিপোর্ট লেখা বাকি আছে, বসতে হবে, ফাইন, এটা করব। কিন্তু যখনই বাসায় ঢুকলাম, দরজাটা খুলে পা দিচ্ছি, তখন মাইন্ড সেট আপটা এটা রাখা যে কিছুক্ষণের জন্য আমি আমার ওয়ার্ক স্ট্রেসের এটা এখানটা আনতে দেব না, আই উইল অ্যাটেন্ড দেম বাট নট রাইট নাও। সো এই যে ফর দ্য মুভমেন্ট এটাকে আমরা সরিয়ে রাখছি, এটা কিন্তু উইথ প্র্যাকটিস এটা কিন্তু করা সম্ভব। অ্যান্ড নিজেকে পারমিশন দেওয়া যে ইট ইজ ওকে টু নট থিঙ্ক অ্যাবাউট দ্য মানে অফিসিয়াল যত টাস্ক আছে ইত্যাদি আছে, ওগুলি স্টাফ গুলা অফিসিয়াল স্টাফ এই মুহূর্তে না চিন্তা করলেও চলবে। আরেকটা মাইন্ডসেট, সবই হচ্ছে আমাদের মাইন্ডসেটের ব্যাপার। বাচ্চারা যাদের বাচ্চা আছে, বাচ্চারা বাচ্চার মতনই থাকবে। সো এসে দেখবো যা যা বলে গেছি সব ঠিকঠাক মতন করে রেখেছে বাচ্চা, এই এক্সপেকটেশনটা অতটা না রাখাই ভালো। বাচ্চারা ভুল করবে, বাচ্চারা কোনো একটা কাজ বলা হয়েছিল কিন্তু করে নাই, হয়তো খায় নাই, কিংবা সে হোমওয়ার্কটা করার কথা ছিল সেটা করে নাই, এই জায়গাটা তাহলে নিজের মনকে আসলে এই জায়গাটায় বলা যে আই এম হ্যাপি টু বি ব্যাক, তাই না? আমি যে আমার ঘরে ঢুকতে পেরেছি, আমি যে ফেরত এসেছি আমার ঘরে, এটার জন্য আমি খুশি। এবং এই খুশিটা অ্যাকচুয়ালি অন্যদের কাছেও প্রকাশ করতে হবে, এইটা একটা বড় জায়গা। তা না হলে যে ওইটা বলতে পারি যে আমরা বাসায় এসে, হ্যাঁ আমি বাসায় আসছি, আমার সোনামানগুলা কোথায় আছে, অমুকে কি হাক করলাম, হ্যাঁ। তো ওগুলা আমরা অনেক কিছু করতে পারি যেগুলোর মাধ্যমে আসলে আমরা ওই মুহূর্তে এই জায়গাটা রিল্যাক্স থাকতে পারি। যখন আমরা কাম অ্যান্ড একটু রিল্যাক্স অবস্থায় থাকবো, তখন সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার ক্যাপাবিলিটিটা বেড়ে যায়। মোর ম্যাচিউরড ওয়েতে, লজিক্যাল ওয়েতে তখন আমরা সিচুয়েশনটা হ্যান্ডেল করি। তা নাহলে হচ্ছে ইমোশনাল অ্যারাউজাল হয়ে হইচই করে আমরা পরিস্থিতি ঘোলা করে ফেলতে পারি। থ্যাংক ইউ। অনেক চমৎকার করে ম্যাম বলেছেন। তো ম্যামের এই জায়গাটা থেকে যেটা আসলে আমি আমার কানে এসে খুব লাগলো মনে হলো, সেটা হচ্ছে প্রথম কিছু জায়গাতে আসলে নিজেদের প্রতি নিজেদের অ্যাকসেপ্টেন্সিটা আনা, এবং প্রথমে আসলে নিজেকে নিয়ে নিজের কাজ করতে হবে,
এবং সচেতনতাটা খুব দরকার, সেলফ অ্যাওয়ারনেসটা আসলে দরকার যে আমি আসলে কেমন আছি এবং আমার কোন জায়গাটা নিয়ে আমার নিজের সমস্যা হচ্ছে, যেটা ইম্প্যাক্ট আসলে অন্য জায়গায় পড়তে পারে। এবং শিশুদের ক্ষেত্রে তো সেটা আসলে মানে অবর্ণনীয় ইম্প্যাক্টটা, এটা মানে তাদের ডেভেলপমেন্টেই একটা আসলে বড় ব্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। তবে চমৎকার করে ম্যাম যেটা বললেন যে আমাদের মন বা আমরা ব্রেইন বলি, এটা কিন্তু খুবই অবিডিয়েন্ট পার্ট। আমরা এটাকে যেভাবে অভ্যস্ত করাবো সেভাবেই কিন্তু এটাকে আমি পরিচালনা করতে পারবো। তো আমরা হয়তোবা এই প্র্যাকটিস গুলো করে আমরা নিজেদের পরিবারের সাথে বা সন্তানদের সাথে সম্পর্কের জায়গাটা খুব সুন্দর করে ব্যালেন্স করতে পারবো। ধন্যবাদ ম্যাম। রাজীব ভাই, আপনার কাছে এবার আসছি যে বিষয়টা জানার জন্য যে আপনি আসলে অনেকদিন ধরেই তো কাজ করছেন ইন্ডাস্ট্রি গুলোর সাথে এবং এখানকার ওয়ার্কারদের মেন্টাল হেলথ নিয়ে। তো এখন যেহেতু ব্যাটে আছেন, আপনি আরো ক্লোজলি কাজ করছেন এবং অনেক অভিজ্ঞতা করছেন বিষয়গুলোকে। তো আপনার এই যে এই কাজের অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে ওয়ার্ক প্লেসে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা ওয়ার্কার আছে, আমরা তো জানি যে তারা আসলে একটা চরম মানে প্রেশার, একটা আন্ডার প্রেশারে তাদের কাজ করতে হয়। তো তাদের আসলে এই যে ওয়ার্ক স্ট্রেস গুলো আসলে কোন জায়গাগুলো তাদের ওয়ার্ক স্ট্রেস গুলো তৈরি করে, মানে হোয়াট আর দ্য এলিমেন্টস তাদের এই স্ট্রেসের পিছনে আসলে কাজ করছে। এবং আমরা এই যদি মনে করি যে আমরা আসলে তাদের একটা ভালো এনভায়রনমেন্ট দিতে চাই যেখান থেকে হয়তোবা তাদের স্ট্রেসটা একটু কমবে, তারা হয়তোবা কোনো উপকার পাবে, সেটা আসলে কি করা যেতে পারে এই ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টে? জি, হ্যাঁ, মানে আমরা তো লাস্ট অ্যাপ্রক্সিমেটলি আমরা লাস্ট 3 ইয়ার্স বা 4 ইয়ার্স ধরে আমরা আরএমজি ফ্যাক্টরি বেশ কিছু কাজ করছি এবং উই আর ট্রাইং আউট ডিফারেন্ট ইন্টারভেনশনস ওভার দেয়ার। সো একটা জিনিস যেটা কমন স্ট্রেস ক্রিয়েট করার ওয়ান অফ দ্য কোর অ্যাসপেক্ট হচ্ছে কি যে আপনাদের ওখানে যে কোনো আরএমজি ফ্যাক্টরিতে ইন্টেন্স প্রোডাকশন প্রেশার থাকে। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ইভেন এরকমও দেখা যায় যে ফ্যাক্টরিতে ঢোকার সময় হাতে কলমে একটা টার্গেট ফিল আপ করে দেওয়া থাকে যে আজকে এতগুলো নিটিং করতে হবে, এতগুলো ইয়ে করতে হবে। সো ইরেসপেক্টিভ অফ যে একটা মানুষের ফিজিক্যাল হেলথ ওই দিন কি ভালো আছে ফিজিক্যালি বা মেন্টালি ভালো আছে নাকি না, ওগুলো কিন্তু তখন একটা পর্যায়ে যে সিগনিফিকেন্ট ম্যাটার করে না। তো ওই ক্ষেত্রে গেলে দেখা যায় যে তখন ইমিডিয়েটলি একটা পার্সন যদি কোনো ফিজিক্যাল ডিস্ট্রেসে থাকে, হালকা জ্বর আছে বা শরীর ব্যথা আছে অথবা কোনো ইমোশনাল ডিস্ট্রেসে থাকে, তখন কিন্তু এটা ম্যাটার করছে না, বিকজ সে অলরেডি একটা এক্সট্রা অ্যাড অন প্রেশার তার উপর আসছে, সেটা হচ্ছে তার টার্গেট। ইভেন এটার সাথে আরেকটা জিনিস যেটা চলে আসে সেটা হচ্ছে কি যে আরএমজি ফ্যাক্টরি আমাদের ম্যাক্সিমাম কিন্তু দেখা যায় যে বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি আমাদের টার্গেট এরিয়া চলে আসে গাজীপুর, সাভার, নরসিংদী, প্রাইমারিলি ঢাকার আশেপাশের রিজনে চলে আসে এবং ম্যাক্সিমাম আর বাকিগুলো চলে আসে চিটাগং সাইডে বা ইপিজেড। কিন্তু এখানে ম্যাক্সিমাম ওয়ার্কার্স বা যারা কাজ করতে আসে তারা কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার্স হিসেবেই দেখা যায়, যে তাদের হয়তোবা বাড়ি হতে পারে বরিশাল, তাদের বাড়ি হতে পারে কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসে। এন্ড এখানে কিন্তু তাদের একটা জব সিকিউরিটি নিয়ে একটা অ্যাডিশনাল স্ট্রেস থাকে, বিকজ তারা কিন্তু এখানে কোনো পার্মানেন্ট রেসিডেন্সিতে থাকে না। তো যখন ইনক্রিজ প্রেশারটা থাকে তার সাথে যখন তাদের যে মাইগ্রেন্সির কারণে যে একটা সাস্টেনেবিলিটি একটা কনসার্ন চলে আসে, সেটা কিন্তু একটা অ্যাডেড প্রেশার তাদের কন্টিনিউয়াসলি থাকে। ইন অ্যাডিশন টু দ্যাট আরেকটা জিনিস যেটা অ্যাড করতে চাই যে ওয়ার্ক প্লেস থেকে ডিরেক্ট যদি স্ট্রেস জেনারেশনের কথা বলি, সেটা হচ্ছে কি যে ওনাদের যে ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটিটা থেকে যায়। আপনারা কতটুকু জানতে চাই না, বাট আমাদের এখানে কিন্তু বেশ কিছু ফিউ ইয়ার্স ব্যাক কিন্তু একটা রাইট হয়েছিল টু ইনক্রিজ দ্য মিনিমাম ওয়েজ। ওটার জন্য অনেক ফাইট করা লাগে এবং ওরা কিন্তু খুবই সিগনিফিকেন্টলি লো আর্নিং একটা পে স্কেলের মতো জব করে আসলে। ইভেন এখনো ইনক্রিজ করার পরও যদি আমরা দেখে থাকি যে কারেন্ট সিনারিওতে যে যেই পরিমাণ ইনফ্লেশন হয়েছে আমাদের রিসেন্টলি, ওর সাথে কিন্তু ওনাদের পে স্কেলে কিন্তু এখনো কোনো চেঞ্জ আসেনি। তো এই যে ফাইন্যান্সিয়াল একটা ইনসিকিউরিটিটা যে রয়ে গেছে, এটা কিন্তু একটা আরেকটা অ্যাডেড অন স্ট্রেস যেটা ওনাদের মধ্যে আছে। এন্ড লাস্টে আপনি যেটা বলেছেন যে হোয়াট ক্যান বি দ্য সাজেস্টেড আইটেমস, ইনিশিয়ালি যদি ডিসকাস করতে যাই যে মানে প্রাইমারিলি যদি কথা বলতে হয় কি করা যেতে পারে, আমার ফার্স্ট রিকমেন্ডেশন হবে কি যে একটা জায়গায় মানুষের কথা বলতে পারার একটা জায়গা থাকতে হবে। বিকজ ওনারা যে টাইট স্কেজুলিং একটা ফ্যাক্টরির ভিতরে কাজ করে, যেটা সাবা বাপাও বলেছিলেন এবং মেজাবি ম্যামও বলেছিলেন, যে কমিউনিকেশন ইজ কি, গিভিং দ্যাট হ্যাভ টাইপ অফ কনভারসেশন উইথ এনিওয়ান। কিন্তু এনারা যারা এখানে কাজ করছেন, ইভেন আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা সকালে ঢুকে সন্ধ্যায় বের হয় এবং এর মাঝখানে যে লিমিটেড ব্রেকটা ওনাদের ব্রেকটা কিন্তু খুবই লিমিটেড, একদম পুরো ক্লক ওয়াইজ করা, যে এত মিনিট লাঞ্চের জন্য দেওয়া হলো। প্রাইভেট সেক্টরে যেমন আমরা যদি কেউ লাঞ্চের জন্য কথা বলা যেমন 30 মিনিটস এর জন্য, যে আমরা হয়তো বা 40 মিনিটস লাগাতে পারি, কিন্তু ওনাদের কিন্তু ক্লক ইন ক্লক আউটের একটা সিস্টেম থেকে যায়, which in itself does not give them enough space to have a regeneration in it themselves during the work period. So ওনাদের জন্য it becomes very important to have someone to talk to, have someone share their distress.
এটা একটা জিনিস যেটা আমি মনে করি শুড বি দেয়ার। যেটা নিয়ে আমাদের প্রজেক্টে আমরা বিভিন্নভাবে ইনিশিয়েট করার চেষ্টা করছি, যেটা নিয়ে হয়তো বা সামনে আবার আমি কথা বলবো। আর আরেকটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে গিয়ে যে কমিউনিটি অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস স্ট্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেরেছি যে যারা কাজ করছে, যেটা হচ্ছে ম্যাক্সিমামই উইমেন, তারা যখন কোনো লেভেল অফ ইনকাম চলে আসছে, যেদিন পেমেন্টটা আসে সে তার ওই দিনে কিন্তু তার কাছ থেকে ম্যাক্সিমাম টাকা নিয়ে যাওয়া হয়। তার কাছে কিন্তু বলতে গেলে খুবই মিনিমাল অ্যামাউন্ট থেকে অথবা থাকেই না তার নিজের কোনো কিছুর জন্য। সে টাকাটা কিন্তু সে হয়তো পুরোপুরি তার ফ্যামিলির জন্য দিয়ে দিচ্ছে, অথবা তার কাছ থেকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে বাই হার ফ্যামিলি মেম্বার্স। তো এই যে এই জিনিসটা যে কতটা লিমিট করা যেতে পারে, এবং একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে যে একটা ফ্যামিলি রান করার জন্য একটা সাপোর্টিং নেচারটা, যে কমিউনিকেশন এবং এডুকেশনাল যে অ্যাসপেক্টটা আছে, সেটা অনেক ক্ষেত্রেই ওই লোকাল কমিউনিটিতে আমি মনে করি যে মিসিং আছে, যেটা নিয়ে কাজ করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাতে সবাই বুঝতে পারে যে কাজ করার ক্ষেত্রে সবাই একই সমানে কাজ করছে এবং দে আর ওয়ার্কিং টুয়ার্ডস দ্য সেম গোল, ফর দেয়ার ওন ফ্যামিলি, ফর দেয়ার ওন সাস্টেনেবিলিটি, ফর দেয়ার ওন লাইভলিহুড এট সাম পয়েন্ট। এটা আমি মনে করি দিস আর দ্য ফিউ বেসিক স্টেপস যেটা আমাদের ইমিডিয়েটলি শুরু করা উচিত, এবং স্ট্রেসের রিজনস গুলো আমরা জানি যে সবসময় প্রিভেলিং থাকবে, বিকজ এটা ইন্ডাস্ট্রি নেচারটাই এরকম হয়ে গিয়েছে। তো আচ্ছা, থ্যাংক ইউ ফর নাও। থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই। আসলে আহ, তারা আসলে এত লো ইনকামে কাজ করছে, কিন্তু তাদের আসলে স্ট্রেসটা কত এবং কি প্রেশার নিয়ে কিন্তু তাদেরকে কাজ করতে হচ্ছে। তাদের এই জায়গাটাতেও যদি আমরা চিন্তা করি যে কতটুকু আসলে সে ভালো আছে কি নাই, তার মানসিক স্বাস্থ্যের বিষয়ে সে নিজেই আসলে কতটা বা সচেতন, কতটা বা নিজেই বুঝতে পারছে যে আমার এই জায়গাটা নিয়েও কাজ করা দরকার, বা এই প্রেশারটা নিয়ে, ইনসিকিউরিটি গুলো নিয়ে যখন আসলে ঘরে ফিরছে, ঘরের এনভায়রনমেন্টটাই বা আসলে কি হচ্ছে। এখানে কিন্তু একটা বড় কোয়েশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে। অনেক ধন্যবাদ রাজীব ভাই আমাদেরকে খুবই একটা ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য ইন্ডাস্ট্রি এখনকার যে বর্তমান সিনারিও আমাদের দেশে, তার থেকে ধন্যবাদ। তো এরপর যেটা আসলে একটু আসবো, আবার একটু সাবা বাবার কাছেই আসলে আসবো, যে আমি আসলে দুইটা কোয়েশ্চেনকে একসাথে করে আপনার আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এবার। যে আসলে আমরা যেটা, এই যে আমরা রাজীব ভাইও বলছিলেন যে আমরা যখন আসলে কমিউনিটিতে নিয়ে কাজ করার কথা বলছি বা এই ওয়ার্কারদের নিয়ে কাজ করার কথা বলছি, আমরা কিন্তু আসলে অ্যাওয়ারনেসটা নিয়ে আমাদের আগে কাজ করা দরকার। কারণ আমরা হয়তোবা জানি না, বুঝি না, আমরা অ্যাওয়ারই না যে আসলে আমার আসলে একটা নিড আছে, আমারও মেন্টাল হেলথ সাপোর্ট দরকার, বা আমার কথা বলা যে কারোর সাথে দরকার, এটাও কিন্তু আমরা বুঝি না। তো এই সেম ওয়েতেই কিন্তু আমি যখন আসলে কাপলের কথা বলছি, আমরা আসলে পার্টনার রিলেশনশিপের কথা আসলে বলছিলাম, আলোচনা করছিলাম, ফ্যামিলির কথা আলোচনা করছিলাম। তো এখানেও কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা হয়তোবা এই যে আমার নিজের যে একটা স্ট্রেস আছে, ওয়ার্ক স্ট্রেস আছে, এইটা হয়তোবা আমি ইম্পোজ করছি, বা আমি আমার এই স্ট্রেসের ইম্প্যাক্টটা পড়ছে আমার পার্টনারের উপরে বা ফ্যামিলি মেম্বারের উপরে। এটা আসলে আমার ইন্টেনশনাল না, আমি আসলে জানছি না, আমি আসলে বুঝতেই পারছি না যে আমি আসলে মানে আনইনটেনশনালি আমি আসলে জিনিসটা করে ফেলছি, কিন্তু এটার কনসিকুয়েন্সটা আসলে অনেক বড় হচ্ছে। তো আসলে কখন একটা মানুষ বুঝবে যে আমি আসলে এই যে আমার একটা স্ট্রেস হচ্ছে এবং এটা আমার কাছের যে সম্পর্কগুলো তার উপর আসলে প্রভাব ফেলছে। এখানে আসলে কোনো কিছু কি আমরা কিউ দিতে পারি কিনা, যে এই জিনিসগুলো হলে আমরা নিজেরাই যেন অ্যাওয়ার হয়ে যাই, বুঝতে পারি যে আমি আসলে একটা স্ট্রেসে আছি। Okay, that's a very good question. And like you said, Rajiv, that there's so many things that's happening where we're not aware of. And one of the things is that when you're talking about the working class, everybody knows that, mental health is such a taboo still. And making that known for them that, oh no, you should seek help. They think it's an extreme level. Why should we? We're not mentally ill. That's the level that people go, that we're not mentally ill. Right? And then you also have a cultural aspect where we have to talk about that we are from a very much of a collectivistic society, right? We always put others before us. So even thinking about us sometimes feels a little bit selfish, and that's why we probably, tend to kind of always cater to others and forget to cater to our own needs. And for that very reason, sometimes we also forget that, no, what we're doing, that we're so stressed out, we're also affecting others in a very negative way, because we're not taking care of ourselves, right? And to understand that we're under stress, to understand that unintentionally, even though we're trying to be around other people, unintentionally, we're actually giving out negative emotions. It's a little bit hard, but I think there's some conscious things that you can be aware of, right? And one of those things would be that when people are telling you
that we're walking on eggshells around you, but we're walking on edge. তুমি যখন বাসায় আসো, you're noticing that মানুষজন হয়তো বা বাচ্চারাও হতে পারে that they're not coming and saying hi. They might go like, ও বাবা মা আসছে, আমরা এখন অন্য রুমে চলে যাব, বাবা মাকে আমাদের স্পেস দিতে লাগবে, বাবা মাকে আমরা এখন হয়তো বা কথা বলতে পারি না, or your partner, you know, kind of like goes around, comes out of the room, মানে কথা বলতে পারতেছে না, in the sense that they're afraid to ask you certain things because they already know that you're stressed out. So that conscious thing that এটা মানুষ কেন, why aren't they talking to me, you know, not taking it personally where like, oh আমি হয়তো বা কিছু করেছি, but they're not seeing that they're ভয় পাচ্ছে তোমার সাথে কথা বলা. Maybe that's something that could help you, right? The other thing could be that you could notice that হয়তো বা when you're sitting down and you're supposed to be, I don't know, de-stressing, but you feel that muscle cramp হচ্ছে বা মাথা ব্যথা করছে বা ঘুম আসতেছে বা মানে হয়তো বা indigestion, some of those physical changes that's happening when you're not doing anything could be a sign that you are under a lot of stress. Why should that happen? You're sitting down, you're not doing anything, but these physical signs are coming in, right? Maybe something on terms of listening to your partner. Your partner is telling you that tumi amar din, why don't you ask me about my day? Neglecting the fact that you have a partner, neglecting the fact that you have a family member where you don't ask about their day. They're asking you about your day, but you don't have the consciousness, or you're not in that mindset to be like, oh, tell me about yours. You're talking about your day, which kind of goes to the fact that even in those conversations, all you talk about is work. আর কিছু নিয়ে কথা বলা হচ্ছে না, but খালি কাজে কি হয়েছে, কাজে কোন কোন জায়গায় আমার এখানে difficulty, ওইখানে difficulty, everything kind of revolves around work. Maybe some of these cues, if you notice that this is happening, could make you understand that, oh yeah, maybe I am bringing work into my life, and unintentionally I'm putting it on others as well. I hope that kind of gives you the answer. I don't know. থ্যাংক ইউ। যে আসলে নিজের বিহেভিয়ার প্যাটার্ন, নিজের আসলে ফিজিওলজিক্যাল ইন্ডিকেশনস গুলো সবকিছুই আসলে আমাদেরকে অ্যাওয়ার করতে পারে যে আমার নিজের ভিতরে কি হচ্ছে। আপা এটার সাথে আমি বলছিলাম যে একসাথে দুটো কোশ্চেন করবো, সো এটার সাথে আমি আরেকটু জানতে চাইবো যে এই আমাদের যে এই স্ট্রেস গুলো হচ্ছে, ওয়ার্ক স্ট্রেস গুলো, যেটা ইম্প্যাক্ট হতে পারে রিলেশনশিপে পড়ছে, আসলে এখান থেকে বের হয়ে আসার জন্য হোয়াট কুড বি দ্য বেস্ট কোপিং স্ট্র্যাটেজিস ফর আস? তো এইটাতে আবার কথা বলবো যে Dr. Mehajabi says is that you have to want to do it, right? আমরা কিন্তু as therapists আমরা অনেক coping mechanisms আমরা বলে যেতে পারি। we can give you meditation, we can give you PMR skills, আমরা হয়তো বা থেরাপিতে করছি, but the thing is that you have to want to do it. Consciously you have to make those changes come in, right? So at the end of the day, I'll tell you about the coping mechanisms, but if you don't want to do it, if you don't want to change those behaviors, this will not change because others cannot make you change it, right? Intentionally, something we have to do. We say that, oh, amar kono time nai dine, but you have to make that time, right? So when we say go work out, yes, working out is great. It brings out endorphins in our system, right? But you cannot say that I cannot take an hour away from my work. Yes, you can. It's whether you want to or not, right? Giving that hour, taking that hour and doing something completely different from your work actually helps you in the long run, right? There's this thing called Pomodoro effect. I don't know if you guys know about it. It's where you have a timer. You work for 25 minutes, you take a 5-minute break, stretch korla, khete gala, to music shunla, come back again, 25 minutes কাজ করে, kind of like have like these little breaks instead of working it through. তারপর 1 ঘন্টা পর একটা long break নিলা. Breaks are extremely important when it comes to working at stressful jobs, because when you're working at something for 4 or 5 hours, you're automatically drained. At a point that also results in burnout. After, when you want to have to take that break, তখন কিন্তু you're so physically drained, you cannot come back to work anymore, right? Some other things you can also do is sleep. Doesn't have to be 8 hours, doesn't have to be 4 hours, but sleep the amount that you should be sleeping. And when you have to, if you go to sleep at 2, right, then fine, you wake up at 8. You have to understand that what is your amount of sleep. সবার কিন্তু 8 ঘন্টা sleep is not their 8 ঘন্টা sleep, right? Some people work really well on 6 hours of sleep, but if you're going to get 6 hours of sleep, then make sure that you actually get that 6 hours of sleep. So that rest has to be the good rest, not the bad rest, right? And making time, setting boundaries, I already talked about, right? You have to, আমরা কিন্তু, like Dr. Mehajabi said, we do bring work home. Everybody talks about work-life balance, and that is impossible. আমাদের কিন্তু কোনো সময় we cannot say যে work is work and home is home.
Their work always follows us home. You cannot do anything about it, right? So the boundary is that, okay, আমি যদি বাসায় যদি কাজ করি, maybe when I come home, I don't go straight to work. I'll spend some time. I'm to relax করে, maybe I'll work later, right? That is probably the balance. We cannot, it's so hard to say, work, I'm going to leave it at work. It never happens. You know, the phone is ringing, someone is talking, you need to do that. But boundary would be that, okay, আমি এখন যদি বাসায় আসি, maybe I won't work for an hour, I'll work later, right? Which also goes on to saying that do not say yes to everything, right? You have to know how to say no. You have to also understand that if I have a lot of work, cannot overcommit. Because when you do overcommit, when you cannot take on that pressure, even your work results in not what you should do, right? What Dr. Mehjabin was saying is that quality work. If you take too much work, your work is not going to be qualityful, right? So we have to make sure that we can say no, and it is okay to say no. Even maybe employers can ensure that, okay, if you say no, there's no repercussions behind that, right? So employers can also ensure that. Maybe even employers can have a little bit of sessions where they bring in people for therapy, and which kind of digress to the point where we have to seek mental health, right? That we have to talk about mental health as something that is needed, that is not taboo, and maybe encourage or even understand that going for therapy does not mean there's something wrong with you. Going to therapy is something of a safe space. You have someone, there's no judgment. It's something more validating. It's a space for an hour where you can talk about anything and anything you want, and you're not going to be judged. It doesn't always have to be that I'm anxious or I have a diagnosis. It's just a place where I'm coming in to vent and just to get some talking space. That's it. It could be a break time, right? So maybe some of these things, like I said, I can talk about the coping mechanisms, but at the end of the day, we have to make those intentional changes to actually implement the coping strategies within our life as well. So that's what I would say. থ্যাংক ইউ সো মাচ। আসলে এখান থেকে যেটা আসলে খুবই পয়েন্ট আউট করতে পারলাম সেটা হচ্ছে যে আমি যেটা আসলে করতে চাই না কেন, প্রথমে তো আসলে আমার নিজের সেলফ অ্যাওয়ারনেসটা দরকার, আমি আসলে কেমন আছি, এবং সেখানে আসলে আমি নিজেকে ভালো রাখার জন্য যেটা করব সেটাকে আসলে প্রায়োরিটিতে আনতে হবে। আমরা যদি আসলে প্রায়োরিটি না দিই, সেটা আসলে আমার প্ল্যানিংয়েই থেকে যাবে, কখনো অ্যাকশনে যাবে না। সো ইটস ইম্পর্টেন্ট টু ডু দ্য অ্যাকশনস। সো আমরা আসলে এই জায়গাগুলো নিয়ে যত কাজ করতে পারবো, নিজে যখন ভালো থাকবো, আমার আশপাশের সম্পর্কগুলোও আসলে ভালো থাকবে। এই জন্য আসলে নিজের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। One thing that you can also understand, if you ever go on an airplane, right? Yeah. Or mask যখন পরে, they always say that put the mask on yourself before others, because if you pass out, then the other person will surely pass out, right? So the idea is that if you don't take care of yourself, you cannot take care of others. So you have to be a little bit selfish to understand that, okay, I have to prioritize me and my health in order to help others as well, which also goes into work and other life aspects. থ্যাংক ইউ সো মাচ। এখন আসলে একটু মেহজাবিন ম্যামের কাছে আবার আসবো। সেটা হচ্ছে আমরা একটু বোঝা যাচ্ছে যে আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম, ইম্প্যাক্ট গুলো নিয়ে, আমরা আসলে একটু এখন স্ট্র্যাটেজি গুলোও জানতে চাইবো। তো এখানে যদি আমি একটু ম্যামকে দুইটা বিষয় একটু জিজ্ঞেস করব, জানতে চাইবো যে আমরা আসলে কোন জিনিসগুলো দেখে বুঝতে পারবো যে মানে আমার ফ্যামিলি মেম্বার বা স্পেশালি যদি শিশুদের কথা বলি, যে মা বাবার হয়তো বা যে স্ট্রেসটা, ওয়ার্ক স্ট্রেসটা তাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে, আর সেই ক্ষেত্রে আমাদের আসলে মানে হেলদিয়ার প্যাটার্নটা কি হতে পারে, সেটা আমাদের কমিউনিকেশন প্যাটার্ন হোক বা কোনো রুটিন হোক, সেই জায়গাটা নিয়ে আসলে কাজের জায়গাটা কি। তো দুইটা বিষয় একটু ম্যামের কাছে জানতে চাইবো। থ্যাংক ইউ। আমার মনে হয় কিছু শাওয়াবার কথা থেকেও চলে এসেছে যে কিভাবে আমরা বুঝবো যে সন্তানেরা বা পরিবারের অন্য সদস্যদের মধ্যে এটার ইম্প্যাক্ট পড়ছে। যেহেতু প্র্যাকটিস করছে অনেক দিন ধরে, সো বিভিন্ন রকম ক্লায়েন্ট দেখার সুযোগ হচ্ছে, বাচ্চারা আসছে, ফ্যামিলিরা আসছে, ওর জায়গা থেকে যদি আমার এক্সপেরিয়েন্স এবং আমার ট্রেনিং এভরিথিং কনসিডার করে যে ছোট্ট করে যদি বলি যে ফার্স্ট ইন্ডিকেশন যেগুলি হয়, যদি বাচ্চার বয়স ইম্পর্টেন্ট, অ্যাডোলেসেন্ট নাকি সে ছোট বাচ্চা নাকি সে পার্টনার,
সো একটা বড় জায়গা হচ্ছে যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে, পিপল আর নট কমিউনিকেটিং উইথ ইউ, একটা ডিস্টেন্সিং মেনটেন করছে, হাজবেন্ড ফোন নিয়ে চলে যাচ্ছে, কিংবা ওয়াইফ সে দূরে থাকছে। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে বা অ্যাডোলেসেন্ট যারা, সেখানে কিন্তু দেখা যাবে যে তারা গ্যাজেট নিয়ে বেশি সময় কাটাচ্ছে, তার ঘরে থাকছে। কারণ শাবাবা যেরকম বলছিলেন যে সামনে এসে কথা বলাটাকে তারা সেফ মনে করছে না, কারণ এখান থেকে এমন কিছু আরো শুনতে হতে পারে যাতে ওদের মেন্টাল হেলথে এটা আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সো ডিস্টেন্সিং হচ্ছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মোর ন্যাগিং হয়ে যায়, অনেক সময় এমন কিছু করে যেগুলি সে আগে করতো না। দ্য রিজন বিহাইন্ড দিস হচ্ছে যে ওরা ভালো কাজ করে যখন অ্যাটেনশন পাচ্ছে না, তখন ওরা তো আসলে চায়, সান্নিধ্যটা চায়। তখন হচ্ছে কি যে তারা নেগেটিভ অ্যাটেনশন পাওয়ার জন্য হলেও এমন কিছু করে। অর্থাৎ ওকে একটা বলেন না, ইফ ইউ ডোন্ট গিভ আ কিস, তখন সে কিক হলেও আশা করে, কারণ ওটা একটা কানেকশন, তাও একটা কানেকশন থাকে যে কিছু একটা পাচ্ছি। সো বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো হয়। সো আলটিমেটলি দেখা যায় যে তখন এখানে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিটাচমেন্ট, ইমোশনাল ডিটাচমেন্ট আমি বলবো, ওই জায়গাটা কিন্তু হয়, যে কারণে প্রথম দিকে কিন্তু অনেক সময় বুঝতে পারেন না। যখন প্যারেন্টসরা নিয়ে আসে তখন বলে যে হ্যাঁ তখন তো ও নিজে নিজেই কাজ করতো, আমরা অফিস থেকে আসতাম, কিছু বলতে হতো না, ও ঘরেই থাকতো, ও ওর মতোই থাকছে। কিন্তু ও যে উইথড্রয়ালের মধ্যে চলে যাচ্ছে, বাবা মা এই জায়গাটা বুঝতে পারছিলেন না। তারা ভাবছে যে ও তো কোনো ঝামেলা করতেছে না, ও বোধহয় ভালোই আছে। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্সে এসে বা পরে বলছে যে তোমরা আমার টেক কেয়ার করো নাই প্রপারলি, তোমরা আমার কথা শোনো নাই, সো আমি নিজেকে ব্যস্ত রাখতাম এভাবে, তোমাদের কাছ থেকে আমার আর কোনো এক্সপেকটেশন নাই। এবং ইভেন এরকম ক্লায়েন্ট আছে যে ওরা খালি অপেক্ষা করছে যে কবে আমি একটু বড় হব, অ্যাডাল্ট হব, মানে 18 বছর হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি অন্য কোথাও চলে যাব। সো এরকম এক্সট্রিম পর্যায়েও কিন্তু চলে যায়, যে ফার্স্ট সাইন অ্যান্ড সিমটমস গুলো অনেক সময় তারা বুঝতে পারে না। সো কর্ডিয়াল একটা অ্যাটাচমেন্ট, আমরা জানি যে অ্যাটাচমেন্টটা কত ইম্পর্টেন্ট, অ্যাফেকশনটা এক্সপ্রেস করা, ফিজিক্যাল টাচ, এটা উইথ ইয়োর পার্টনার and with your children, এটার ইম্পর্টেন্স কিন্তু ইভেন উইথ ইয়োর প্যারেন্টস, তাই না? আমরা অ্যাডাল্ট হয়ে গেছে, আমাদের যাদের প্যারেন্টস আছে সেখানে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কানেকশনটা বন্ড করতে সাহায্য করে। সো ইয়াং পিপল, ওল্ড পিপল, তাদের যদি পার্টনার থাকে, হাগ দেম, হোল্ড দেয়ার হ্যান্ডস, বাচ্চাদেরকে হাগ করা, এই জিনিসগুলো আসলে খুব বেশি আনতে হবে। গ্রিট করা, বাসায় এসে গ্রিট করা, হ্যাঁ, যে তাদের গ্রিট করা, তাদেরকে হাগ করা। হ্যাঁ, আমার বাইরে এসেছে, বাস দিয়ে এসেছে, হাত পা অনেক ময়লা, আমি হাত পা ধুয়ে কাপড়টা চেঞ্জ করি, কাপড়টা চেঞ্জ করে যেন শুয়ে না পড়ে, আগে একটু ওদেরকে একটু হাগ করলাম। যেই হোক, আমার পার্টনার হোক, আমার আহ বাচ্চারা হোক, তাদেরকে রাদার দেন প্রথমেই তাদের স্টাডি হলো কি হলো না এগুলা ইনকোয়ারি না করে, কোয়ালিটি টাইম, একটা ফান টাইম আমরা বের করা। একটা বাচ্চা কি দুটা বাচ্চা ঠিক করলাম, আমার সময় নাই, অনেকগুলো রেসপন্সিবিলিটিস আছে, কিন্তু তার মধ্যে থেকে অল্প সময়, লাইক 15 মিনিটস হলেও কি আমি একটা বাচ্চার জন্য ব্যয় করতে পারি না? টোটালি ওই টাইমটা আমার ফোন, আদার গ্যাজেট, টিভি, ইউটিউব চ্যানেল সমস্ত কিছু বন্ধ থাকবে, ফুল ফোকাসটা তখন সেই পার্সনটাকে দিয়ে তার সাথে 15 to 20 মিনিটস তার সাথে কথা বলা, তার কথাগুলো শোনা, উইদাউট এনি জাজমেন্ট, বলে যান। হ্যাঁ, আমি শুনে যাই, আমি মোবাইলে দেখছি আর বলছি হ্যাঁ বলো কি বলছে, হুম হুম করছি, এটাতে ওরা আমরা জানি যে এটাতে ওর কথা বলার ফ্লোটা থেমে যাবে, কারণ সে বুঝবে যে তার প্রতি অ্যাটেনশনটা না, তার মানে বুঝবে যে তার কথাগুলা ইম্পর্টেন্ট না, সেটা পার্টনার হলেও থেমে যাবে, সেটা বাচ্চারা হলেও থেমে যাবে। সো
এই যে একটা ছোট্ট ফান টাইম বলি, কোয়ালিটি টাইম বলি, যাই বলি, একটা সুনির্দিষ্ট একটা সময় টোটালি তার দিকে ইনভেস্ট করা। বাচ্চাদের ক্ষেত্রে ইভেন পার্টনারদেরকেও বলা যে ইউ লাভ দ্যাম। হ্যাঁ, বাচ্চারা এই জায়গাটা শুনে। আমরা অনেক সময় বলি যে কি বলি যে হ্যাঁ তোমাদের জন্য এই পরিশ্রম করছি, এত কাজ করতেছি, কিসের জন্য? তোমাদের ভালো স্কুলে পড়ানোর জন্য, তোমাদের ভালোর জন্য। বাট চিলড্রেন দে ডোন্ট ওয়ান্ট দ্যাট। এইটার গুরুত্ব ওরা হয়তো বড় হলে বুঝবে, কিন্তু হোয়াট দে নিড, তারা বাবা মার সান্নিধ্যটা চায়, অ্যাটেনশনটা চায়। তাহলে ওই জায়গাটায় আমাদের কিন্তু বলা দরকার বাচ্চাদের যে আই এম প্রাউড অফ ইউ। আমরা রিয়েলি এই কথাগুলো বলি, আমরা রিয়েলি আমাদের বাচ্চার প্রশংসা করি। সো পার্টনারের প্রশংসা খুব কম করি। সো এই জায়গাটা বলা যে আমাকে ছাড়াও তোমরা যেভাবে নিজেকে ম্যানেজ করছো বাচ্চাদের, যে ট্রাই করছো, এটার জন্য আমি রিয়েলি আই এম গ্রেটফুল, আমি খুব প্রাউড ফিল করি। এই রকম কথাগুলা বলা। ছোট্ট একটা টিপস যদি বলি, যে কারো, সেটা পার্টনার হোক, সেটা বাচ্চা হোক, সেটা এনিবডি, ইনলস হোক, প্যারেন্টস হোক, নিজের, তার যদি কোনো একটা জায়গা ভালো না লাগে, আমরা সেটা মানে কমপ্লেন আকারে সেটা প্রেজেন্ট না করা, রাদার দেন ওটার কারণে ফিলিংটা কি হচ্ছে সেটা এক্সপ্রেস করা, যে এটাতে আমার এরকম ফিলিংটা হয়েছে। এটা একটা ভালো ওয়ে টু কমিউনিকেট রাদার দেন কমপ্লেনিং। আর যেটা বলছিলাম যে প্রথমে মানুষটার 3টা কোয়ালিটির কথা বলে নেব, তারপরে এরিয়াস অফ ইমপ্রুভমেন্টের কথা বলা। কারণ যখন আমি একটা মানুষকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি, তার ভালো কোয়ালিটির কথা বলছে, সেই মানুষটা কিন্তু সেটা একসেপ্ট করবে। 3টা ভালো বানানো না, ডেফিনেটলি। তার মানে কি, কোয়ালিটি দেখার মতন, অবজারভেন্ট হওয়ার মতন কোয়ালিটিটাও নিজের মধ্যে ডেভেলপ করতে হয়। সো ভালো দিকগুলা বলার পর তখন বলা যে এই জায়গাটা এরকম না হয়ে ওরকম হলে মনে হয় ভালো হতো, তুমি এই জায়গাটা এত ভালো করো, ওই জায়গাটা ভালো করো, এখানটায় মনে হচ্ছে যে এই জায়গাটাকে অন্যরকম করলে আরো হয়তো ভালো হতো। সো এই যে ডেলিভারিটা, তখন মানুষ হচ্ছে কি, প্রথমে তো তার 3টা প্রশংসা করা হয়েছে, সে সেটা একসেপ্ট করে নিয়েছে। তখন এই এরিয়াস অফ ইমপ্রুভমেন্টের জায়গায় যে সাজেশন দেওয়া হচ্ছে বা যে নিডটার কথা বলা হচ্ছে, সেটাও সে তখন একসেপ্ট করে নেয়। সো এই জায়গাটা আসলে করাটা দরকার। হিউমার, বি উইটি, মজার করেও অনেক কিছু আমরা অনেক লাইট করে ফেলতে পারি, সিচুয়েশনটা বেটার হতে পারে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ম্যাম। ম্যাম আসলে অনেকগুলো আসপেক্ট তুলে ধরলেন আমাদের সামনে। তো যখন আসলে আমাদেরকে মানুষ শুনছে বা শুনবে, এই বিষয়গুলো নিয়ে সবাই হয়তো বা ভাববে যে আমরা আসলে এগুলো কতটা করছি, আর এই জায়গাগুলো না করার ফলে আসলে কতটা গ্যাপ তৈরি হচ্ছে, আর আমরা কিভাবে আসলে নিজেদের মধ্যে এই জিনিসগুলোকে আসলে অ্যাডাপ্ট করতে পারি এবং ফ্যামিলির সাথে প্র্যাকটিস করতে পারি। অনেক ধন্যবাদ ম্যাম। আজকের ওয়েবিনারে একদম শেষের দিকে চলে এসেছি। লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে রাজীব ভাইয়ের কাছে আসবো। রাজীব ভাইয়ের কাছে একটু জানতে চাইবো যে রাজীব ভাই, মনের কথা যে প্রজেক্ট আসলে সাজদা ফাউন্ডেশন কাজ করছে, যেখানে আপনি সাজেদার এন্ড থেকে কাজ করেছেন, এখন আপনি আসলে ডোনার হয়ে কাজ করছেন সাজেদার সাথে। তো এই প্রজেক্টের সাথে আসলে আপনি প্রথম থেকেই কিন্তু আছেন, এবং এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে ওয়ার্কারদের জন্য তাদের মেন্টাল ওয়েলবিংটা এনশিওর করার জন্য। আপনি যদি একটু বলতেন যে এইটার মাধ্যমে, মনের কথা প্রজেক্টের মাধ্যমে আসলে কোন ধরনের পজিটিভ আউটকাম গুলো আপনি দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরি ওয়ার্কার্সদের ক্ষেত্রে, এবং আপনার কাছে আসলে কোনো এডিশনাল সাপোর্ট আর কিছু মনে হয় নাকি, এবং অন্যদের অন্য অর্গানাইজেশন বা অন্য ইন্ডাস্ট্রিদের ক্ষেত্রেও আসলে আপনার কোনো সাজেশন আছে কিনা এই ক্ষেত্রে ওয়ার্কারদের বা স্টাফদের মেন্টাল ওয়েলবিং এনশিওর করার জন্য? থ্যাংক ইউ অ্যাগেন, সাদিয়া। সো মনের কথা প্রজেক্টটা যেটা আছে, যেটাই আমরা পার্টনারশিপে কাজ করছি আর কি, বেসিক্যালি সাদিয়া ফাউন্ডেশন, ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট এবং প্রাইমার্কের সাথে মিলে আমরা যে প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছি। So, আমরা বেসিক্যালি যেটা দেখলাম যে যে আমরা কিন্তু একটা জিনিস সবসময়, আজকে হয়তো বা এটা নিয়ে কথা হয়নি, যে আমরা কিন্তু আমাদের জীবনের প্রতিটা দিনের সবচেয়ে বেশি সময়টা কিন্তু আমরা কর্মক্ষেত্রেই স্পেন্ড করি, আমাদের অফিস স্পেসে আমরা সবচেয়ে বেশি সময়টা স্পেন্ড করি, যেটার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা হয় যে এটা আমাদের সেকেন্ড হোম, রাইট? তো ওই মনের কথা প্রজেক্টে কাজ করতে যে যে
আমাদের এমন কিছুই করা লাগবে যারা ইন্ডাস্ট্রি স্পেসে কাজ করে, যেটা হচ্ছে কি ওদের কর্মক্ষেত্রের সময়টার ভিতরেই একটা সাপোর্ট বিল্ড আপ করা লাগবে, রাইট? কারণ এটার ক্ষেত্রে মনের কথার ক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমরা একটা নিউ মডেল একটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম ওখানে, সেটা হচ্ছে আমরা প্যারা কাউন্সেলিং বলি বা লে কাউন্সেলিং মডেলটা, যেটা ইনস্টিটিউট করতে চাচ্ছিলাম ফ্যাক্টরির ভিতরেই। সেটা হচ্ছে গিয়ে যে ফ্যাক্টরির মধ্যেই কাজ করে ওয়েলফেয়ার অফিসার বা ফিজিক্যাল হেলথ পার্সন যারা ডিরেক্টলি এঙ্গেজ করে ওয়ার্কারদের সাথে, তাদেরকে আমাদের এই মেন্টাল হেলথের ওই ট্রেনিংটা করে কোপ আপ মেকানিজম স্কিলস গুলো শিখিয়ে দেওয়া, যাতে ওয়ার্কার্সদেরকে তারা সাপোর্টটা দিতে পারে। ইভেন আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের প্রায় 500-র বেশি ইনহাউস সেশনস কন্ডাক্ট করা হয়েছে, প্রায় কাউন্সেলিং সেশনস কন্ডাক্ট করেছে, মানে তারা কোনো না কোনো বিষয় নিয়ে তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে তারা অ্যাওয়্যার হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে তাদের কথা বলার একটা জায়গা আছে। তারা হয়তো একজনের কাছে গেলে কথা বলে জিনিসটা সাপোর্ট পাবে, কোনো না কোনো মেকানিজম ওদের কাছে শিখতে পারবে, হয়তোবা ডিরেক্ট সলিউশন পাবে না, কিন্তু নিজের থেকে বের হয়ে আসার কোনো পদ্ধতি বা নিজের থেকে বের হয়ে আসার চিন্তাধারাটা তারা ডেভেলপ করতে পারবে। এই জিনিসটা কিন্তু আমরা যখন ফ্যাক্টরিতে কাজ করতে গিয়েছিলাম তখন কিন্তু ছিল না। এখন এই যে 450 জন বা 450 জনের বেশি, এই মানুষগুলো যে একটা জায়গায় যে কথা বললো, এটা কিন্তু একটা পজিটিভ আউটকাম দেখা গেল, যে ঠিক আছে ওরা নিজের মেকানিজম বা নিজের ওয়েলবিং এবং নিজের মেন্টাল হেলথ ডিস্ট্রেস ম্যানেজ করার জন্য ওরা একটা প্যাথওয়ে খুঁজে পেয়েছে, যেটা কর্মক্ষেত্রের ভিতরে ওরা পাচ্ছে। হয়তোবা যেটা তারা কাজ থেকে বের হয়ে সময় সমস্যা হতো, যে বাসায় যেতে দেরি হয়ে গেছে তখন কোনো সমস্যা হচ্ছে, অথবা কোনো মনিটারি থাকতেই পারতো at some point. তো ওইটাই আমরা যে যেটা দেখলাম যে মনের কথা প্রজেক্টে, যে ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ড আমি যদি বলি যে আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কি করা উচিত, আমি বলবো যে সব ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক স্ট্রেসটা মোটামুটি ভালোই থাকে। এটাই ওয়ার্কিং নেচারটা, এটাই লেবার ইন্ডাস্ট্রির একটা নেচার হয়ে আসছে, এবং আমরা এখানে দেখি, ভিয়েতনামে দেখি, সব জায়গায় দেখি, সব জায়গায় ওয়ার্কিং স্ট্রেসটা থাকবেই। আমার রেকমেন্ডেশন হবে যে আমরা যেভাবে মনের কথায় এখন কাজ করছি, 500 ওয়ার্কার নিয়ে কাজ করছি, সাথে আরো আনুষঙ্গিক এক্সপেনশন করার জন্য আমরা কাজ করছি এখন এট দিস পয়েন্ট, রাইট? আমি বলবো যে মেন্টাল হেলথ একটা জিনিস প্রথমেই বলা উচিত, যে ফিজিক্যাল হেলথের পার্টই হচ্ছে একটা মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ আলাদাভাবে দেখা উচিত না। মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ গোজ হ্যান্ড ইন হ্যান্ড, দুইটাই একটা মানুষের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। শারীরিক এবং মানসিক দুটো একসাথে যায়, এটা কোনো আলাদা ভাবে দেখা উচিত না। এবং এই জিনিসটা নিয়ে ফ্যাক্টরি ওয়েলবিং এ যখন কাজ করা হয় বা ফ্যাক্টরি ওয়েলবিং এ প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইন্টিগ্রেট করা হয়, এই জিনিসটা ইন্টিগ্রালি সব ফ্যাক্টরিতে এটা নিজেদের থেকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য দেওয়া উচিত। এবং সাথে আনুষঙ্গিক যেসব সাপোর্ট সিস্টেম আছে, বাংলাদেশে এখন অনেক ধরনের মেন্টাল সাপোর্ট সিস্টেম বা মেকানিজম ডেভেলপমেন্ট করার জন্য বেশ কিছু স্কিল সেট মানুষজন আছে এবং অর্গানাইজেশন আছে। আমি বলবো যে সবাইকে একটা ধাপে যে এঙ্গেজ করা উচিত, অ্যাটলিস্ট টু সাম মিনিমাম এক্সটেন্ট, যাতে তাদের বোঝা উচিত যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে, বা একটু হেল্প একটা মানুষকে কতদূর সাপোর্ট সিস্টেম পর্যন্ত নিয়ে যেতে পারে। That would be my recommendation, that everyone should explore and everyone should have an open mind at this point. Thank you. থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাই। এবং এখান থেকে যেটা আমার কাছেও মনে হলো যে মানে আমরা যদি এভাবে ভাবি যে আমরা তো আসলে যারা আসলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো আমরা তো আসলে একটা আউটকাম চাই, তাই না, ওয়ার্কারদের থেকে। তো তারা যখন আসলে মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকবে, তখনই কিন্তু আসলে বেস্ট আউটকামটা আসবে। তো সাপোর্টটা আসলে তাদের এন্ড থেকেও করাটা খুবই জরুরি। তো অনেক ধন্যবাদ আসলে এতটা সময় আহ তিনজন প্যানেলিস্ট আমাদেরকে আসলে দিয়েছেন তাদের মূল্যবান সময় থেকে, এবং ব্যস্ততম দিন একটা উইকের আজকে, তার মধ্যে থেকে আপনাদের একটা লম্বা সময় আমরা পেলাম। এবং যেই ডিসকাশন গুলো আপনাদের কাছ থেকে, যেই কথাগুলো এসেছে, এবং প্রত্যেকটা মানুষ যারাই এই ওয়েবিনারটা শুনবে, প্রত্যেকটা মানুষ আসলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবে। তো পুরো ওয়েবিনারটাকে যদি আসলে র্যাপ করি এবং সামারি করে বলি, যে এখান থেকে আসলে যেটা আসলে আমি মনে করি যে আমি নিজে পার্সোনালি পেলাম, যে স্ট্রেস আসলে আমাদের সবার লাইফেই আছে। সেটা আমরা যারা আসলে কাজ করছি ঘরের বাইরে গিয়ে, এবং আমাদের এই যুগে যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে আমাদের কিন্তু পরিবারের অনেক, মানে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য পার্সনই আমরা আসলে সবাই কিন্তু বাইরে গিয়ে কাজ করছি, বিভিন্ন কাজের সাথে যুক্ত আছি। তো কোনো না কোনো স্ট্রেস নিয়ে কিন্তু আমরা ফিরছি ঘরে, যেটা আসলে আমরা প্যারেন্টসদের কাছ থেকেও শুনলাম যে এটা আসলে অস্বীকার করারও কোনো কারণ নাই, বা এই বাউন্ডারিটা দেওয়াটা হয়তো সহজ না, যে আমি ওয়ার্ক প্লেসে আমার স্ট্রেস গুলো রেখে তারপর আমি ফিরছি। তাহলে এখানে আসলে করণীয়টা কি? এখানে আসলে সেলফ অ্যাওয়ারনেসটা, নিজেকে নিয়ে কাজ করার জায়গাটা আসলে সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে আমি আসলে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি কিনা, যদি আমি যাই তাহলে নিজের ভালো থাকার জন্য আসলে আমি কি করতে পারি, সেই জিনিসগুলো, নিজের বাউন্ডারিটা সেট করা,
আমরা একজন আরেকজনের প্রতি আসলে এমপ্যাথেটিক হওয়া এবং নন জাজমেন্টাল থেকে আসলে একটা স্পেস তৈরি করা, যেখানে আসলে আমরা মনের কথাগুলো খুলে বলতে পারি, পরিবারের মধ্যে একজন আরেকজনের প্রতি সাপোর্টিভ হতে পারি, যেখানে প্রয়োজন সেখানে না বলতে পারা, এবং পাশাপাশি যদি আসলে কখনো আমার সাপোর্ট লাগে সেই ক্ষেত্রে নিজেকে ওভারওয়েলম না করে সেই সাপোর্টটা সিক্স করা, সেটা যদি ওয়ার্ক প্লেসে হয় তাহলে সেখানে, সেটা যদি পরিবারে হয় তাহলে সেখানে। তো এই জিনিসগুলো নিয়ে যদি আমরা আসলে একটু সচেতন হই, আমরা নিজেদেরকে নিয়ে কাজ করি, তাহলে কিন্তু আমরা আসলে নিজেরা ভালো থাকতে পারবো। এবং এই যে নিজেদের ওয়ার্ক স্ট্রেসটা, যেটার প্রভাবটা আসলে আমাদের ব্যক্তিগত জীবনে পড়ে, সেই জায়গাটা কিছুটা হলেও আমরা ম্যানেজ করতে পারবো, যেটা আসলে এখান থেকে আসছিল। এবং সাবা বাবাও খুব চমৎকার করে বলেছেন এরোপ্লেনের আসলে উদাহরণটা দিয়ে, যে প্রথমে আসলে আমার নিজেকে ভালো থাকতে হবে, তবেই আমি আমার আশপাশের সম্পর্কগুলোকে, আশপাশের মানুষগুলোকে, সবাইকে ভালো রাখতে পারবো এবং একটা খুবই হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ওয়েবিনারটা শেষ করছি। সাজেদা ফাউন্ডেশন এবং সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিকের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই মনে রাখবেন নিজের নিজের যেমন শারীরিক স্বাস্থ্যের যত্ন দিবেন, সবাই অবশ্যই নিজের মনের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। Thank you, Thank Sadia. you. শুভরাত্রি, Bye. ধন্যবাদ সবাইকে।